আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সরদার অভিক, স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমার যে ক্লাসটা ছিল আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ক্লাসটাতে হচ্ছে বিস্তার ও পরিমাপ নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়, ওই অধ্যায়ের একটা কুইক রিভিশন ছিল। আর কি কি এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেটার উপর একটা ধারণা ছিল। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা দেখব হচ্ছে সংক্ষিপ্ত ও এক কথায় প্রশ্নগুলা। এই অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্ত আর এক কথায় প্রশ্ন খুব কম পাওয়া যেতে পারে, কারণ এটা একটা, বুঝতে পারতেছো তো, এখানে তোমাদের হচ্ছে বিভিন্ন তথ্য রাশি দেওয়া থাকে, বিন্যস্ত অবিন্যস্ত। এগুলা কিন্তু একটু বড় টাইপের প্রশ্ন হয়ে যায়, 3 মার্ক 4 মার্কের প্রশ্ন হয়ে যায়। তো 1 মার্ক 2 মার্কের প্রশ্ন পাওয়াটা খুব টাফ। তবু যেই টাইপের প্রশ্নগুলা তোমাদের ছোট ছোট বেসিক, ছোট ছোট কনসেপ্ট, ওইগুলা দিয়ে প্রশ্নগুলা যেগুলো আসতে পারে সেগুলা নিয়ে এখন হচ্ছে আমি আলোচনা করব। তো সবার আগে আমরা আলোচনা করব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলা নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্নগুলা তোমরা জানো যে 1 নম্বরের প্রশ্ন যেগুলা। তো প্রথম কনসেপ্ট যেটা, যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি 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 দিয়ে আমরা ওই কেন্দ্রীয় প্রবণতাগুলো পরিমাপ করে থাকি। তো তোমরা জানো এটা হচ্ছে আমাদের একদম তিনটা, তোমরা আগে থেকেই জানো যে গড়, মধ্যক, প্রচুরক। এটাই জানতে চাচ্ছে, তাহলে লিখে দাও যে গড়, মধ্যক, আর কি হবে বলো তো, প্রচুরক। তোমাদের এখানে আর এই প্রশ্নটা দেওয়া হয় না যে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, এটা তোমরা আগে থেকে জানো। এখানে জাস্ট জানতে চাওয়া হচ্ছে কি কি দিয়ে আমরা এই কেন্দ্রীয় প্রবণতাগুলো পরিমাপ করে থাকি। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে বিস্তার পরিমাপ বলতে কি বুঝো। এটা হচ্ছে তোমাদের পুরো চ্যাপ্টারটার নামই তো বিস্তার পরিমাপ। তো বিস্তার পরিমাপ বলতে তুমি কি বুঝে থাকো? বিস্তার পরিমাপের কনসেপ্টটা হচ্ছে এমন যে আমাদের যেই এই নিবেশন বা তথ্য রাশির যে মানগুলা থাকে, এগুলো তো হচ্ছে কেন্দ্রীয় মানের দিকে আগাইতে থাকে, তাই না? যে গড়, মধ্যক, প্রচুরক হচ্ছে তিনটা পরিমাপ, তোমরা জানো। এখন এই গড়, মধ্যক, প্রচুরক যেটাই বলো না কেন, এই ভ্যালুগুলা থেকে তথ্য সারির মানগুলোর এক একটা ব্যবধান থাকে। কি পরিমাণ ব্যবধানে ওরা আসছে, যত বেশি ব্যবধানে আসছে তত বেশি ওরা কি মনে করো এই কেন্দ্রীয় মান থেকে দূরে দূরে আসছে, মানে আমরা একটা অত ভালো রেজাল্ট পাচ্ছি না, তাই না? আর যত কাছাকাছি থাকবে রেজাল্টগুলো ততই ভালো হবে। ওই যে গতদিন একটা এক্সাম্পল দিলাম না, যে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, একটা শিল্পপতির আয় আর একজন চা শ্রমিকের আয়। এখন তুমি যদি এইটাকে গড় করো, দেখবে যে হিউজ ডিফারেন্স। গড় করে ধরো, গড় করে আসছে হচ্ছে 2,000 টাকা ডেইলি ইনকাম। শিল্পপতির কাছে যেমন কি মনে হবে যে 2,000 টাকা ইনকাম কোনো তো কিছুই না, আমার তো আরো বেশি ইনকাম হয়। আর একটা চা শ্রমিকও হবে যে আল্লাহ, 2,000 টাকা ইনকাম ডেইলি, তার তার তো আরো কম টাকা ইনকাম হয়। তো যত বেশি ব্যবধান হবে আমাদের কিন্তু কি হবে বলতো, মানগুলা মানে অত খাপ ছাড়া হবে। আর যত বেশি কাছাকাছি হবে তত বেশি ভালো হয়। এই যে আমাদের কেন্দ্রীয় মানগুলা থেকে প্রত্যেকটা মান কত দূরে কত কাছে আছে, এই জিনিসগুলা পরিমাপ করে থাকি হচ্ছে আমরা বিস্তার পরিমাপের মাধ্যমে। তাহলে আমরা বিস্তার পরিমাপ বলতে কি বলতে পারি, যে আমরা লিখতে পারি যে নিবেশনের প্রতিটি মান হতে, বা প্রতিটি মান, নিবেশনের প্রতিটি মান কেন্দ্রীয় মানগুলো হতে, কেন্দ্রীয় মানগুলো হতে যে ব্যবধানে থাকে। কেন্দ্রীয় মান বলতে আমরা, এটা গড় হইতে পারে, মধ্য হইতে পারে, প্রচুরক হইতে পারে, ঠিক আছে? কেন্দ্রীয় মান হতে যে ব্যবধানে থাকে, এই ব্যবধানটা নির্ণয় করার গাণিতিক পদ্ধতিটাকে আমরা বলি বিস্তার পরিমাপ। তাহলে যে ব্যবধানে থাকে তা নির্ণয় করার, তা নির্ণয় করার গাণিতিক পদ্ধতিকে, গাণিতিক পদ্ধতিকে বিস্তার পরিমাপ বলে। বিস্তার পরিমাপ বলে। আমি যদি আবার একটু বলে দিই, তোমাদেরকে যে তথ্য সারি দেওয়া থাকবে বা নিবেশন দেওয়া থাকবে, যাই থাকুক, প্রত্যেকটা মান তাদের কেন্দ্র মানগুলো থেকে কতটুকু ব্যবধানে আসছে সেটা বের করার প্রসেসটাই হচ্ছে আমাদের বিস্তার পরিমাপ। তো শুদ্ধ ভাষায় আর কি লিখবা, যে এই ব্যবধান থাকে তা নির্ণয় করার গাণিতিক পদ্ধতিকে বিস্তার পরিমাপ বলা হয়ে থাকে। আচ্ছা, তো এখন পরের কোয়েশ্চেনটা তুমি যদি দেখো, যে পরিসর বলতে কি বুঝো। পরিসর হচ্ছে কি আমাদের
আবার যেই নিবেশন বা তথ্য সারি দেওয়া থাকবে সেখানে হচ্ছে সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালু যেটা, এটার ব্যবধানটা, তাই না? হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু ব্যবধানটাকে আমরা কি বলে থাকি? পরিসর। তাহলে এইটাই, এখানে ওই এক যোগ করার কনসেপ্টটা কিন্তু বলবো না, ঠিক আছে? তাহলে পরিসর হচ্ছে কি তথ্য সারির বা নিবেশন যাই বলো একই কথা, তথ্য সারির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলে। কি বলে? পরিসর বলে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে, যে পরিসর বলতে কি বুঝো, তো তুমি ফার্স্টে এটা তো 1 নম্বরের জন্য একটা সংজ্ঞা লিখলেই হয়ে যাবে। 2 নম্বরে আসলে তুমি একটু স্টাইল করতা। কিরকম স্টাইল করতা? লিখতা যে পরিসর হচ্ছে, আমরা এটাকে প্রকাশ করি যে রেঞ্জের ইংলিশ নাম হচ্ছে রেঞ্জ, রেঞ্জের প্রথম লেটার হচ্ছে আর, আর দিয়ে, তাহলে আর হবে হচ্ছে আমাদের এই যে ভ্যালু এক্স, কোনটা? হাইয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ মান, মাইনাস এক্স মানে ভ্যালু লোয়েস্টটা। এখানে তারপর পরিচয় দিয়ে দিবা। আর বলতে কি বোঝানো হয়? পরিসর। এক্স এইচ বলতে কি বোঝানো হচ্ছে? সর্বোচ্চ মান। এক্স এল বলতে কি বোঝানো হচ্ছে? সর্বনিম্ন মান। তাহলে 2 মার্কের জন্য তাহলে তুমি 2 পেয়ে যাবে। আর এখন যেহেতু 1 নম্বরের জন্য তাহলে এত কিছু আর লাগবে না, ঠিক আছে? মার্কস বুঝে অ্যান্সার করতে হয়। আচ্ছা, পরের কোয়েশ্চেন। এখন দেখো, আমি যেটা প্রথমটাতে বললাম, আমাকে কিন্তু বলে নাই যে আমাদের পরিসর কিরকম জানতে চাচ্ছে, বিন্যস্ত নাকি অবিন্যস্তের পরিসর। তো জাস্ট কনসেপ্টটা লিখে দিছি যে হাইয়েস্ট আর লোয়েস্টের ব্যবধানটাই হচ্ছে পরিসর। এখন তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে না, বিন্যস্ত উপাত্তের পরিসর কিভাবে নির্ণয় করা হয়। বিন্যস্ত উপাত্তের পরিসরের ক্ষেত্রে আমাদের কি থাকে বলতো? এরকম শ্রেণী শ্রেণী থাকে, তাই না? প্রথম শ্রেণী, তারপর গণসংখ্যা, হ্যান ত্যান হাবি যাবি, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। তো আমাদের প্রসেসটা হচ্ছে প্রথম শ্রেণীর নিম্ন সীমা নিবা, শেষ শ্রেণীর উচ্চ সীমা নিবা। মানে প্রথম শ্রেণীর শুরু, শেষ শ্রেণীর শেষ, তারপর এটার ব্যবধানটাই হচ্ছে পরিসর। ব্যবধানের ক্ষেত্রে আমরা নর্মালি কি করি বলতো? ব্যবধান যখন বলা হয় তখন আমরা নেগেটিভ নিই না, তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে বড় কি হবে? সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা, আর ছোট কি হবে? প্রথম শ্রেণীর নিম্ন সীমা। এই ব্যবধানটাকে আমরা কি বলবো? পরিসর। কখন? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে এটাই লিখে দিই যে বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা ও সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমার ব্যবধানই হচ্ছে পরিসর। তাহলে আমাদের যেহেতু এখানে সংজ্ঞা না, আমাদের প্রশ্ন বলছে উপাত্তের পরিসর কিভাবে নির্ণয় করা হয়, তাহলে আমরা বলবো বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা ও সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমার ব্যবধান নির্ণয় করে। এই ব্যবধানই তো পরিসর। যেহেতু আমাদের প্রশ্নে তো বলে না যে পরিসর কি, প্রশ্নে কি এটা বলছে বিন্যস্ত শ্রেণীর পরিসর কি, বলছে কিভাবে নির্ণয় করা হয়। তাহলে আমরা এখানে এভাবে দেবো কথাটা যে এই ব্যবধান নির্ণয় করে পরিসর নির্ণয় করা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিন্যস্ত শ্রেণীর পরিসরটা। এখন দেখো আমাদের একটা কোশ্চেন, এটা তোমাদের বইয়ের মাথা খাটানোর প্রশ্ন, যে পরিসর সর্বদা কেন ধনাত্মক হয়? পরিসর সর্বদা ধনাত্মক কেন হয়? ধনাত্মক কারণ হচ্ছে পরিসর হচ্ছে কি, যে রেঞ্জটা সেটা হচ্ছে কি জাস্ট সীমাটা, সর্বোচ্চ আর সর্বনিম্ন সীমাটা, ব্যবধান। এখন ব্যবধানটা তো কখনো আমাদের কি হয় না বলতো? নেগেটিভ হয় না। এই কারণে হচ্ছে কি হয়, আমাদের পরিসর সর্বদা পজিটিভ মানে ধনাত্মক হয়। কথাটা এমনই। তাহলে আমরা কি বলবো? পরিসর হচ্ছে যেহেতু সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের ব্যবধান বা পার্থক্য কখনো নেগেটিভ হয় না। আমি যদি আরেকবার একটু এক্সপ্লেন করি, দেখো
কথার কথা, তুমি আর আমি ধরো দুজনে একটা পরীক্ষা অ্যাটেন্ড করলাম 10 মার্কের। এখন তুমি পাইলা হচ্ছে 7, এখন আমি বললাম যে তোমার আর আমার নাম্বারের ব্যবধান হচ্ছে 2, তাহলে বলো তো আমি কত মার্কস পাইলাম? কি বললাম? তুমি পাইলা 7, তোমার আর আমার নাম্বারের ব্যবধান হচ্ছে 2, তাহলে আমার নাম্বারটা কত? আমি ব্যবধান বলে দিলাম না? ব্যবধান মানে আসলে তোমার থেকে আমার নাম্বার 2 দূরে আছে। এখন 7-এর থেকে 2 দূরে কি হইতে পারে দেখো তো? 9ও হইতে পারে, আবার কি হইতে পারে দেখো তো? 5ও হইতে পারে। আমার নাম্বারটা মানে 5ও হইতে পারে, 9ও হইতে পারে। বুঝে গেছে? এখন 5 হলে তখন তোমার নাম্বারটা বড় ছিল, তাহলে আমার নাম্বারটা ছোট ছিল। তাহলে তখন হিসাবটা এমন ভাবে আসছে, ব্যবধান না, তাহলে 7 থেকে 5 বিয়োগ হয়ে তাহলে এই যে ব্যবধানটা কত আসছে? 2। বাট যদি 9 হতো তার মানে আমার নাম্বারটা বড়। বাট ব্যবধান মানে কি? ব্যবধান মানে হচ্ছে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তোমার নাম্বারটা এখন ছোট, এই 7 বিয়োগ হয়ে কত আসবে? 2। যখনই ব্যবধান নির্ণয় করা হবে তখন অটোমেটিক বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, ঠিক আছে? যদি ছোটটা থেকে বড়টা বিয়োগ করেও ফেলো কোনো সমস্যা নাই, নেগেটিভটা দিবা না, বাট সবসময় ট্রাই করবা বড়টা থেকে ছোটটা বিয়োগ, এটা হচ্ছে কি? ব্যবধান, ঠিক আছে? তো পরিসর কি আমাদের? যেহেতু বড়টা থেকে ছোটটার ব্যবধান বা বিয়োগ, এই জিনিসটা কখনো নেগেটিভ হবে না, তাহলে কি হবে? সর্বদা ধনাত্মক হবে। তাহলে লিখে দাও যে যেহেতু পরিসর সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের ব্যবধান, মানের পার্থক্য বা ব্যবধান, তাই না? তো সর্বনিম্ন বড় সর্বোচ্চটা থেকে কখনো সর্বনিম্ন বিয়োগ দিলে জীবনেও নেগেটিভ পাবা না, তাই পরিসর সর্বদাই ধনাত্মক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রসেস। তো এখন দেখো তোমাকে একটা তথ্য সারি দেওয়া, এখন বলতেছে যে পরিসরটা কত হবে। আমরা ফার্স্ট এগুলো বের করার চেষ্টা করব। তোমাকে এই পরিসর বের করতে গেলে কখনো আর করতে হবে না, ঊর্ধ্বক্রমে সাজাতে পারো, তাহলে বেটার হয়, না সাজালেও চলবে। তাহলে আমরা কি করব বলো তো? ডাইরেক্ট লিখবো যে পরিসর, 1 মার্কের তো এত ঢং করতে হবে না, জাস্ট অ্যান্সার লিখলেই চলবে। তুমি আমাকে বলো সব থেকে ছোট সংখ্যা কত এখানে? দেখো আমরা দেখতে পাচ্ছি -12, এটা এমনিতেই সাজানো আছে, তাই না? দেখো ছোট থেকে বড়তে সাজানো না? -12, -7, -2, 0, 7, 8 এমনিতেই সাজানো। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে -12, সব থেকে বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 8। তাহলে পরিসর কত হবে দেখো তো? এই 8 মাইনাস লোয়েস্ট ভ্যালু কত? -12। এমন এখন দেখো তো কি হবে? দেখো তো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে? 20। তাহলে অ্যান্সার কত? 20। বুঝতে পারছো? এখন দেখো যে তথ্য সারির প্রতিটি মান হতে গাণিতিক গড়ের, এখানে তথ্য সারির প্রতিটা মান বলতে তুমি ধরে নাও যে প্রত্যেকটা কয়টা মান আছে, ধরো যে এরকম x1, x2, x3 এরকম করে করে xn পর্যন্ত আছে। এই প্রত্যেকটা মান হতে গাণিতিক গড়, গাণিতিক গড় হচ্ছে আমরা কি জানি যে x বার, তাই না? প্রত্যেকটাকে যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করে গাণিতিক গড়টা আমরা পেয়ে থাকি। এখন প্রত্যেকটা মান হতে গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি কত? দেখো কি চাচ্ছে? বিচ্যুতি। বিচ্যুতি যখন বলা হয় তখন জাস্ট কি করা হবে? বিয়োগ করা হবে। এখানে কিন্তু বলে নাই যে মডুলাস বা পরম মান এই টাইপের কিছু কথা বলছে, বলে নাই। তুমি যখন প্রত্যেকটা মান থেকে গড় বিয়োগ করবা, হ্যাঁ, এই যে গড় কি করবা? বিয়োগ করবা। বিচ্যুতি মানে এরকম বিয়োগ। তারপরে x2 থেকে গড় বিয়োগ করবা, তারপর x3 থেকে গড় বিয়োগ করবা, চিহ্ন নেগেটিভ আসলে নেগেটিভই নিবা, ঠিক আছে? এরপর তুমি যদি এটা যোগ করো সব, তাহলে তুমি দেখবে এটা 0 পাবা। আমাদের রফিক স্যার কিন্তু এগুলা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছিলেন। তাহলে এটা আমাদের ডাইরেক্ট অ্যান্সার কি আসবে বলো তো? এটা আসবে হচ্ছে আমাদের 0। যদি তুমি মডুলাস নাও, মানে এখানে নেগেটিভ সংখ্যা আসলে তারপর তুমি যদি পজিটিভ নাও, তাহলে তখন তুমি পাও না, বিচ্যুতি 0 পাবা না, বিচ্যুতি সমষ্টি 0 পাবা না, ঠিক আছে? তখন হচ্ছে ওইটাকে আবার যোগ করে n দিয়ে ভাগ দিলে আমরা গড় ব্যবধান নামে একটা কনসেপ্ট শিখে ফেলি, বুঝে গেছে? তখন আমরা কি পাবো? গড় ব্যবধান মানে কি? প্রত্যেকটা থেকে গড়ের বিচ্যুতির আমরা মানে বিয়োগের কি নেব বলতো? ব্যবধানের ব্যবধান নেব। যে ব্যবধান যখন বলছি তার মানে কি নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে না। বিচ্যুতির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসলে নেগেটিভ কনসিডার হবে। আবার বলতেছি, বিচ্যুতির ক্ষেত্রে নেগেটিভ আসলে নেগেটিভ কনসিডার হবে।
বাট তুমি যদি ব্যবধান নাও, ব্যবধানের ক্ষেত্রে কখনো নেগেটিভ কনসিডার হবে না। এই ব্যবধানগুলোর তুমি তারপর যোগ করে n দিয়ে ভাগ দিবে, ওইটা হচ্ছে গড় ব্যবধান। তো যাই হোক, এটা আমাদের পরে আসবে। বাট আপাতত কি, প্রত্যেকটা মান হতে গাণিতিক গড়ের বিচ্যুতি সমষ্টি আমাদের কত আসে বলতো? 0 আসে। ঠিক আছে, এখন দেখো তো কেন্দ্রীয় মান কত হতে কোন কেন্দ্রীয় মান হতে গড় ব্যবধান নির্ণয় করলে তা ক্ষুদ্রতম হয়। এটা কিন্তু তোমাদের বইয়ের একটা মাথা খাটানোর প্রসেস। কোন কেন্দ্রীয় মান, দেখো কেন্দ্রীয় মান বলতে আমরা কি বুঝতেছি বলতো? গড়, মধ্যক, প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক কোনটার গড় ব্যবধান, কোনটা থেকে গড় ব্যবধান নির্ণয় করলে? আমরা জানি গড় ব্যবধান বের করা যায় গাণিতিক গড়ের মাধ্যমে, গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান। এই তিনটার মধ্যে কোনটা থেকে তুমি যদি গড় ব্যবধান বের করো তাহলে ওই ব্যবধানটা কম আসবে। আর এটা অ্যান্সার হচ্ছে কিন্তু মধ্যক। এটা কিন্তু তোমাদের বই একটা সলভ আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো দুটো অসম উপাত্তের গড় ব্যবধান আর পরিসরের সম্পর্কটা লেখো। গড় ব্যবধান আর পরিসরের সম্পর্কটা হচ্ছে, দেখো এটা কিন্তু ওই যে বিশেষ সূত্রে কিন্তু লিখে দিয়েছিলাম কুইক রিভিশনে। ওইখানে কি ছিল দেখো, মনে পড়ে কিনা? এরকম ছিল যে গড় ব্যবধান, এটা কি হবে বলতো? এটা হবে হচ্ছে পরিসর ডিভাইডেড বাই 2। মনে রাখবা গড় ব্যবধানটা এখানে বের করার প্রসেসটা হবে কি, পরিসর ডিভাইডেড বাই 2। ঠিক আছে, পরিসর জানবা, হাইয়েস্ট আর লোয়েস্ট বিয়োগ করে দিবা, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভেদাঙ্ক কি। ভেদাঙ্ক কি? ভেদাঙ্ক হচ্ছে তোমাদের যদি একটু ডাইরেক্ট ফর্মুলা না, ডাইরেক্ট ডেফিনেশনে গেলে অনেকে মনে করতে কষ্ট হয়। আস্তে আস্তে চিন্তা করো যে এরকম x1 x2 x3 এরকম থাকে, xn পর্যন্ত থাকে। তো আমরা হচ্ছে এদের ধরো গড় বের করলাম। এখন দেখো গড় তো হচ্ছে একটা কেন্দ্রীয় মান, তাই না? কেন্দ্রীয় প্রবণতার একটা পরিমাপ। এই ভ্যালুগুলো এই গড় থেকে কত দূরে আসছে, কত দূরে আসছে। তো এই যে x1 মাইনাস x2, সরি x বার, তারপর হচ্ছে x2 মাইনাস x বার। তো এই যে এই ব্যবধানগুলো তুমি যদি মডুলাস নিতা, কি বললাম? ব্যবধানগুলোর মডুলাস নিতা, তারপর যোগ করতা, যোগ করে n দিয়ে ভাগ দিবা। যোগ করা মানে সমষ্টি, n দিয়ে ভাগ করা মানে কি গড় হয়ে গেল। তাহলে তুমি কিসের গড় বের করলা? তুমি আসলে গড় ব্যবধান, ব্যবধানগুলোর গড় বের করলা, গড় ব্যবধান করলা। বাট এখন আমরা একটা কাজ করব, গড় ব্যবধানটা না, আমরা কি করব, প্রত্যেকটা মান থেকে এই গড়ের ব্যবধানের স্কয়ার নেব। এখানে আর মডুলাস দিতে হবে না, এখানে মডুলাসটা দিতে হবে না। ঠিক একইভাবে x2 থেকে প্রত্যেকটা মান থেকে গড়ের বর্গ করব। এরপর হচ্ছে আমরা তার সমষ্টি বের করব। এরকম করে সমষ্টিকে আমরা মোট সংখ্যা দ্বারা বা গণসংখ্যা যাই বলো না কেন সেটা দিয়ে ভাগ করে দেব। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভেদাঙ্ক। তাহলে এখান থেকে তাকায় তাকায় বলো কি বলা যেতে পারে? কোন একটা নিবেশনের বা তথ্য সারির প্রত্যেকটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই ভেদাঙ্ক। কথাটা বুঝতে পারছো? তাহলে চলো লিখে দিই, একটু অন্য কালি দিয়ে লিখে দিই যে কোনো নিবেশনের বা তথ্য সারির, কোনো নিবেশনের বা তথ্য সারির প্রতিটি মান হতে এই যে প্রত্যেকটা মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে, বুঝো যে গাণিতিক গড়ের যে ব্যবধান, এই যে বর্গের এরপর সমষ্টিকে এই মোট সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে, এই প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে কি করব বলতো? বর্গের সমষ্টিকে আমরা মোট সংখ্যা দ্বারা বা মোট গণসংখ্যা দ্বারা এটা মুছে দিই, লাগবে না, ভাগ করলে যা পাওয়া যায়
তাই কি বলতো, তাই ভেদাঙ্ক। ভেদাঙ্ক বানানটা টাইপিং একটু মিস্টেক আছে, এটা হচ্ছে আসল বানান। ঠিক আছে, উমর নিচে ক থাকবে, এই অনুস্বর আর ক এভাবে থাকবে না। আচ্ছা, এখন বলো পরিমিত ব্যবধানটা কি। তোমরা জানো আমরা ভেদাঙ্ককে প্রকাশ করে থাকি কিসের মাধ্যমে? ভেদাঙ্ককে প্রকাশ করে থাকি সিগমা স্কয়ারের মাধ্যমে। আর পরিমিত ব্যবধানটা হচ্ছে জাস্ট সিগমা, অর্থাৎ ভেদাঙ্কের বর্গমূলটাই হচ্ছে পরিমিত ব্যবধান। এটা লেখা যায়, বাট তারপর টিচারের কাছে তারপর মাথায় ঘুরবে, আচ্ছা ছেলেটা যে লিখলো বা মেয়েটা যে লিখলো পরিমিত ব্যবধান হচ্ছে ভেদাঙ্কের বর্গমূল, ও কি ভেদাঙ্কের সংজ্ঞা জানে? তখন তার মাথায় আরেকটা কোয়েশ্চেন খুলবে, বুঝতে পারছো? এর জন্য বেস্ট অপশন হচ্ছে কি, তুমি এই ভেদাঙ্কের সংজ্ঞাটাকেই লিখবা। হ্যাঁ, এই যে সংখ্যা দ্বারা ভাগ করে, এই যে ভাগ করলে যে লিখবা, ভাগ করে তার বর্গমূল নির্ণয় করে যা পাওয়া যাবে। ঠিক আছে, কি করবা, এই যে প্রত্যেকটা, আমি যদি এখানে আবার দেখাই, যে প্রত্যেকটা সংখ্যা থেকে তাদের গাণিতিক গড়ের আমরা কি করব, ব্যবধানের সমষ্টি নেব। ঠিক আছে, ব্যবধানের কি নেব, সমষ্টি নেব, বর্গের সমষ্টি নেব, ডট ডট ডট। এরপর হচ্ছে মোট সংখ্যা দিয়ে ভাগ করে আমরা কি করব বলতো, বর্গমূল নির্ণয় করব। এটাই হচ্ছে কি বলতো, পরিমিত ব্যবধান। বুঝতে পারছো? তোমাদের বইয়েও কিন্তু সুন্দর করে লেখা আছে, আমি কিন্তু আর লিখে দিচ্ছি না, এটা তোমরা দেখে নিবা। আর একটা কথা কি, পরিমিত ব্যবধান হচ্ছে ভেদাঙ্কের বর্গমূল। এই সংখ্যা না লিখে পুরো বড় সংখ্যাটা লিখবো, এটাই বেটার হবে। এখন দেখো ভেদাঙ্কের সর্বনিম্ন মান কত, ভেদাঙ্কের সর্বনিম্ন মান তোমার কত হইতে পারে। আচ্ছা, তো আমাদের ভেদাঙ্কের সর্বনিম্ন মান আসে হচ্ছে 0, যখন প্রত্যেকটা তথ্য সারির প্রত্যেকটার মান একই হয় তখন আমাদের ভেদাঙ্কের মানটা 0 হয়। তাহলে এটা কি আসবে বলতো, 0। এগুলো কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করছিলাম, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছিলাম যে কেন 0 হয়, কখন, কেন 0ই সব থেকে লোয়েস্ট ভ্যালু, এগুলো কিন্তু এক্সপ্লেন করছিলাম। এই যে কোন ক্ষেত্রে ভেদাঙ্কের সর্বনিম্ন মান হয়, কোন ক্ষেত্রে, যখন প্রত্যেকটা মান একই হয়, তথ্য সারির প্রত্যেকটা মান কি হয়, একই হয়। ধরো কোন একটা ব্যাটসম্যানের রান হচ্ছে 10 10 10 10, তাহলে দেখো তো তুমি যদি কেন্দ্রীয় মান বের করো, ধরো গড় বের করলা, গড় থেকে দেখো এদের ব্যবধান কোনো পাবা, 10 10 10 10 করলে গড় কত আসবে, 10ই তো আসবে, তাই না? ধরো 5টা ম্যাচে 10 রান করে করে করছে 50, 50কে 5 দিয়ে ভাগ দাও, গড় পেলা 10। দেখো তো তথ্য সারির মানগুলো থেকে গড়ের কোনো ব্যবধান পাবা, 0 পাবা। তারপর তাহলে এই ব্যবধানে তুমি যদি বর্গ করো 0 পাবা, সমষ্টি বের করলে 0 পাবা, এই 0কে তুমি n দিয়ে ভাগ করো 0 পাবা। তাহলে এটা কি, কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হয়, যখন তথ্য সারির প্রত্যেকটি মান একই হয়। একই হয় বলতে পারবে না, এটা 1, এটা 1 না, এটা সেম বুঝাইছে, সেম একই হবে। ঠিক আছে, এখন দেখো পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কত, যেহেতু ভেদাঙ্কের বর্গমূল হচ্ছে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক সর্বনিম্ন কত, 0, তাহলে পরিমিত ব্যবধানের বর্গমূল কি, সর্বনিম্ন মান হবে 0 এর রুট বর্গমূল, 0 এর বর্গমূল 0, মানে এটাও সেই একই। এটারও কি আসবে বলতো, সর্বনিম্ন মান আসবে হচ্ছে 0। কখন 0 আসবে, ওই একই অ্যান্সার, যখন তথ্য সারির প্রত্যেকটা মান কি হবে বলতো, যখন তথ্য সারির প্রত্যেকটা মান যখন তথ্য সারির প্রতিটা মান কি হবে বলতো, তখন আমাদের কি আসে, আমাদের পরিমিত ব্যবধান 0 আসবে, আর এটাই লোয়েস্ট, সর্বনিম্ন। তো এই ছিল আমাদের ক নম্বরের প্রশ্নগুলো কয়েকটা, বুঝতে পারছো? এখন আমরা দ্রুত খ নম্বর প্রশ্ন, 2 নম্বরের, খ নম্বর না সরি, এক কথায় প্রশ্ন 2 নম্বরের, এগুলো স্টার্ট করব। এখানে তোমাদেরকে কি দেওয়া আছে দেখো তো, তোমাদেরকে একটা বিন্যস্ত ডাটা দেওয়া দিয়ে বলতেছে যে শ্রেণী বিন্যস্ত উপাত্তটির পরিসর কত। কি কত, পরিসর, এটা কি পরিসর আমরা জানি হাইয়েস্ট থেকে লোয়েস্ট বিয়োগ, বাট এটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত। তাহলে আমাদের প্রসেসটা হচ্ছে সর্বশেষ শ্রেণীর দিকে যেতে হবে, সর্বশেষ শ্রেণীর এই যে শেষটা, প্রথম শ্রেণীর এই যে প্রথমটা, সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা মাইনাস প্রথম শ্রেণীর সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা। এখানে একটা কথা অ্যালার্ট করে দিই, ধরো তোমাদের প্রথম শ্রেণীতে কোনো গণসংখ্যা ছিল না, হইতেই পারে প্রথম শ্রেণীতে কোনো গণসংখ্যা নাই থাকতে পারে, দ্বিতীয় শ্রেণীতে ছিল, ঠিক আছে, ধরো এখানে ছিল 0, কথার কথা আগে বলতেছি, এক বুঝো আগে। তাহলে এখানে 0 হলে তাহলে এটা প্রথম শ্রেণী আর কাউন্ট হবে না, ঠিক আছে, এটা বাদ। তোমার তখন পরিসর হবে এই যে এখান থেকে এখানে, এই যে এইটারটা তখন কাউন্ট করতে হবে, বুঝতে পারছো?
কখন? যদি এখানে 0 হয়। বাট আমাদের যেখানে 0 না, তাহলে এটা কাউন্ট হবে, এটাই প্রথম শ্রেণী হিসেবে বিবেচিত হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তাহলে আমরা লিখবো যে পরিসর ইকুয়াল টু সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা মাইনাস সর্বপ্রথম শ্রেণীর নিম্নসীমা। ঠিক আছে, তাহলে তুমি এখানে ডাটা বসাও। সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 18 মাইনাস সর্বপ্রথম শ্রেণীরটা হচ্ছে এখানে 1, তাহলে এটা হচ্ছে আমাদের কত বলতো? 17। বুঝে গেছে? আচ্ছা, এখন দেখো 2 নম্বর প্রশ্নটা, যে তোমার বাগানে সবচেয়ে বড় ফুল গাছের উচ্চতা, সবথেকে বড়, দেখো সবচেয়ে বড় ফুল গাছের উচ্চতা হচ্ছে 75.06 সেন্টিমিটার। গাছগুলোর উচ্চতার পরিসর এত দেওয়া, দেখো পরিসর দেওয়া, ঠিক আছে, কি দেওয়া? পরিসর। সবচেয়ে ছোট গাছের উচ্চতা কত? তার মানে দেখো তুমি সব থেকে বড় গাছ জানো, সব থেকে ছোট জানো না, বাট পরিসর জানো। তুমি আমাকে বলো তো পরিসরটা কি হওয়া উচিত ছিল? পরিসরটা এখানে কি হওয়া উচিত ছিল বলো তো? সবচেয়ে বড় গাছের উচ্চতা, ওই যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট না, সবচেয়ে বড় গাছের উচ্চতা মাইনাস সবচেয়ে ছোট গাছের উচ্চতা। এমনটা হওয়া উচিত ছিল না? এখন তোমার কাছে কি দাও? তোমার কাছে পরিসর হিসেবে দেওয়া আছে হচ্ছে 15.35 সেন্টিমিটার ইকুয়াল টু, দেখো তো সবচেয়ে এখানে বড় হবে, ঠিক আছে, এখানে বড় কথাটা লেখা হয় নাই। সবচেয়ে বড় গাছের উচ্চতা তুমি কিন্তু জানো 75.06 মাইনাস সবচেয়ে ছোট গাছের উচ্চতা। তুমি এখন বলো সব থেকে ছোট গাছের উচ্চতা কি হবে? এটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তো 75.06 থেকে 15.37টা বিয়োগ চলে যাবে। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং যে সবচেয়ে ছোট গাছের উচ্চতা এটা ইকুয়াল টু 75.06 মাইনাস 15.37। দেখো তো এটা বিয়োগ করে কত আসে? তো এটা আসবে হচ্ছে 59.69। আর এককটা কি দেওয়া ছিল দেখো তো বইয়ে, প্রশ্নে আর কি, এটা তোমাদের বইয়ের থেকে নেওয়া। এটা হচ্ছে 59.69 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের এটা বের করা হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর কত? তো আমাদের মৌলিক সংখ্যা কোনগুলা বলো? মৌলিক সংখ্যা, তাই না? 1 থেকে শুরু না? বলো, মৌলিক সংখ্যা 1 থেকে শুরু না? আচ্ছা যাই হোক, মৌলিক সংখ্যা কিন্তু 1 থেকে না, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো যদি আমরা একটু লিখি, মৌলিক সংখ্যাগুলি 15টা একটু লিখবো, 15টা, ঠিক আছে, 15টা বসছে, কারণ না লিখলে তো হুট করে বলতে পারি না যে ওই সংখ্যাটা হচ্ছে 15তম মৌলিক সংখ্যা, বলতে পারি এরকম? পারি না। তাহলে আস্তে ধীরে লিখি মৌলিক সংখ্যাগুলো। চলো আমরা লিখি কি কি মৌলিক সংখ্যা। দেখো আমরা জানি হচ্ছে 2, 2 এর পরে দেখো তো 3, 4 কি মৌলিক সংখ্যা? 4 কিন্তু না। এরপর দেখো 5 কিন্তু মৌলিক সংখ্যা, 6 না, বাট 7 হচ্ছে আবার মৌলিক সংখ্যা, 8 না, 9 না, 10 বাদ 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 14 বাদ 15 বাদ 16 বাদ 17 হচ্ছে মৌলিক সংখ্যা, 18 বাদ 19 হচ্ছে মৌলিক সংখ্যা, 20, 21, 22, 23 হচ্ছে আবার কি বলতো মৌলিক সংখ্যা, 24 বাদ 25, কয়টা লিখতে হতো? 3, 4, 5, 6, 7, 8, 9, আরো 6টা লিখতে হবে। আচ্ছা দেখো 24 বাদ 25 বাদ 26, 27, 3 নং 27 হয়, তাই না? 27 বা 28, 29 হয়। কে হয়? 29 হয়। দেখো তো 31ও হয়, 30 হয় না, বাট কি হয়? 31 হয়। 31 কি কোনো ভাবে হয় কিনা ভাগ যায় না, তাই না? এরপর দেখো তো 32 হবে না, 33ও হবে না, 33, 3, 11, 33 হয়ে যায়, 34 হবে না, 35ও হবে না, 36 নাই, 37 কিন্তু হয়, 37। এরপর হচ্ছে 39 হয়, না না সরি 39 যায় না,
37 পর 39 কি যায়? 39 তো 3 দিয়ে ভাগ যাবে, 39 যাবে না, 38 হবে না, 39 হবে না, 40, 41টা কিন্তু যায়, 41, 42 হবে না, 43 হবে, আবার 44 হবে না, 45 হবে না, 45 হবে না, 46 হতো তো 2 দিয়ে ভাগ চলে যায়, 46 হবে না, এরপরে 47 হবে। কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা হয়ে গেছে। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি, বলো পরিসর কি বলো তো? সব থেকে বড় কে? এখানে প্রথম 15টা মৌলিক সংখ্যার মধ্যে সব থেকে বড় হচ্ছে 47, 47 মাইনাস সব থেকে ছোট হচ্ছে 2, তাহলে এটা आंसर কত বলো তো? 45। বুঝা গেছে? নেক্সটে দেখো, এটা দেখো, দেখাও যে এটা তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এমনি বলছিলাম যে এই রেজাল্টটা কি আসবে, আর এখন তোমাদেরকে প্রমাণ করে দেখাতে বলতেছি। দেখাও যে দুইটা অসম উপাত্তের গড় ব্যবধান পরিসরের অর্ধেক। এটা তোমাদের বইয়ের মাথা খাটানো প্রশ্ন একটা, ঠিক আছে, মাথা খাটানো প্রশ্ন, থিওরিটিক্যাল মানে প্রমাণ। তো চলো আমরা দেখি কি প্রমাণ করতে হবে। দুইটা অসম উপাত্তের গড়, দুইটা অসম সংখ্যা নিবা আর কি। হ্যাঁ, গড় ব্যবধান কি দেখাতে হবে? পরিসরের অর্ধেক দেখাইতে হবে। গড় ব্যবধানটা কি দেখাইতে হবে? পরিসরের অর্ধেক। গড় ব্যবধানকে আমরা প্রকাশ করি কিন্তু এইভাবে, মিন ডেভিয়েশন। কি আসবে বলো তো? r/2, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, মাথায় রাখলাম। তা আমরা ধরি দুইটা সংখ্যা, ধরি দুটি সংখ্যা যথাক্রমে x1 ও x2। এখানে একটু বলে দিয়েছি, এখানে তো অসম, তাই না? একটা ছোট একটা বড় হবে, আমরা বললাম যে x1টা বড় x2টা ছোট। এখন দেখো তো আমার কি বের করতে হবে? গড় ব্যবধান আর পরিসর বের করতে হবে। আমরা কিন্তু খুব ফাস্ট এখানে পরিসরটা বের করতে পারি। দেখো তো পরিসরকে এখনই বের করে রাখতে পারি না? কি হবে দেখো তো, দুইটা সংখ্যা যদি হয় তাহলে পরিসর কি হবে? জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ হবে, তাই না? আমাদের পরিসরটা তাহলে এখানে আসবে হচ্ছে বৃহত্তম মান কত? x1, ক্ষুদ্রতম x2। তাহলে লিখতে পারি x1 মাইনাস x2। আর কিছু কি এখানে হবে? হবে না। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে এই মিন ডেভিয়েশন, গড় ব্যবধানটা বের করা। গড় ব্যবধান বের করার প্রসেসটা কি? আমাদেরকে আগে গড় বের করতে হয়, তারপর প্রত্যেকটা উপাদান, এখানে তো উপাদান আছেই দুটো, x1 আর x2, প্রত্যেকটা উপাদান থেকে তার আবার ব্যবধান বের করব, তাই না? ব্যবধানে মডুলাস নেব, নেগেটিভ নেব না। পরে ওইটা যোগ করে আবার n দিয়ে ভাগ দেব। n বলতে এখানে আছে দুটো সংখ্যা, তাই না? এইটাই হচ্ছে আমাদের গড় ব্যবধান। তো চলো আমরা সে গড় ব্যবধানের জন্য সুবিধার্থে আগে গড়টা বের করে রাখি। কার গড়? এই x1 আর x2 এর গড়। বলো গড় কিভাবে হয়? গড় হবে যে সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা, এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড়। আর গড় ব্যবধান বের করতে গেলে আমার কি লাগবে? এই x1 থেকে এই x বার, দেখো এরকম লাগবে না? x1 মাইনাস x বার ব্যবধান, এর জন্য মডুলাস, তারপর x2 থেকে x বারের ব্যবধান মডুলাস। গড় ব্যবধানে কি করা হবে? এরপর এটা যোগ করা হয়, তাই না? যে সবগুলা সামেশন করা হয়, মোট সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এখানে তো 2, এই জিনিসটা লাগবে। এটা একটু দেখো, মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো। এইটা হচ্ছে আমাদের গড় ব্যবধান, তাই না? এটা একটু লাগবে। তো চলো আমরা একটু আলাদা আলাদা ভাবে x1 আর x বারের মডুলাসটা বের করি, ব্যবধানটা। তো চলো এখন আমরা কি করব, লিখি যে এখন কি করব, এই x1 মাইনাস x বারের মডুলাস নেব, ঠিক আছে? তো চলো আমাদের x1 মানে তো আমরা জানি x1 মানে তো x1, বাট x বার বলতে বোঝানো হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আলটিমেটলি এখানে মডুলাস দিয়ে দিচ্ছি যেন নেগেটিভ সংখ্যা আমরা না নেই। এখন দেখো তো এখানে লসাগু করা যায় না? ভেতরে 2 হয়ে যাবে 2x1 মাইনাস x1 মাইনাস x2, এই হচ্ছে মডুলাস। আজানের পরে আমি কমপ্লিট করতেছি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের কি লাগবে দেখো তো, আমাদের হচ্ছে দেখো x2 থেকে x বারের ব্যবধানটা লাগবে। তাহলে দেখো আমরা লিখি যে, ও আচ্ছা এটা তো কমপ্লিট হয় না, এটা না, এটা একটু কমপ্লিট লিখি। 2x1 থেকে x1 গেলে এখানে কি পাবো দেখো তো, x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2, এই হচ্ছে মডুলাস। আচ্ছা দেখো এখানে তুমি তো জানো x1 আর x2 কি বলো তো? x1 আর x2 এর মধ্যে x1টা বড়, x1টা কি বলো তো? বড় আসছে না? তাহলে x1 থেকে x2 যদি বিয়োগ হয়, x1 থেকে যদি কি হয় বলো তো, x2 বিয়োগ হয়, তুমি কখনো নেগেটিভ পাবা? পাবা না। আমরা আগে থেকে ডিক্লেয়ার করে দিচ্ছি x1 বড়, তাহলে আমরা এখানে মডুলাস ছাড়াই এটাকে লিখতে পারি, মডুলাস ছাড়াই এটাকে লিখতে পারি x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2।
লিখে দিবা, কারণ হচ্ছে x1 তো x2 থেকে কি ছিল, বড় ছিল, তাই না? আচ্ছা এখন দেখো আমাদের এই যে মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান বের করতে গেলে এটা লাগবে, আবার এটাও লাগবে, x2 থেকে x বার বিয়োগ করতে হবে। তাহলে লেখো যে এবং x2 থেকে যদি x বার বিয়োগ করি, এটা মডুলাস, এইখানে হচ্ছে মডুলাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেফটির জন্য। তো আমাদের x2 বলতে তো বুঝি x2, বাট গড় বলতে বুঝবো হচ্ছে ওটা x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এখন দেখো তো এই মডুলাসের ভেতর আমি যদি লসাগু করি, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 2x2 মাইনাস x1 মাইনাস x2। তো x2 x2 কাটাকাটি, যে এখানে থাকবে হচ্ছে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2। এখন দেখো x2 আর x1 এটা বিষয়টা কি বলতো, আর মডুলাস নেওয়া হচ্ছে, কি নেওয়া হচ্ছে বলতো, মডুলাস নেওয়া হচ্ছে। এই কথাটা মানে বলা হচ্ছে যে ব্যবধান নেওয়া হবে। কথাটা বুঝো, একটু বুঝো, দেখো একটু দেখো, আমি এক্সপ্লেন করি আগে। দেখো তোমার কাছে আছে 2 আর 5, কি আছে 2 আর 5। এখন তোমাকে আমি বললাম যে তুমি 2 থেকে 5 বিয়োগ করো, বাট মডুলাস নাও। এর মানে কি, দেখো 2 থেকে 5 বিয়োগ হলে কত পাবা, -3 পাবা, বাট মডুলাস থাকলে কি হয়, তোমাকে ধনাত্মক মানটা লিখতে হবে, তার মানে 3। এই যে এই কথাটা মানে দেখো তো, এই যে 3 পাচ্ছ, এটা দেখো তো আলটিমেটলি 5 আর 2 মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই তো 3 পাইতা। তুমি যেই লাইনটা খুঁজতে চাচ্ছ, এই এক লাইন লেখার পর 2 লাইনে 3 লাইনে যে অ্যান্সারটা পেতে চাচ্ছ, এটা খুব ইজিলি এই এক লাইন 2 লাইনে তুমি পেয়ে যাবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ। তার মানে এখন বুঝো, তুমি এখানে যেহেতু উপরে কি করতে চাচ্ছ, বাইটুর দিকে বাদ দাও, সমস্যা নেই, উপরে দেখো তুমি ছোট থেকে বড়টা বিয়োগ করতে চাচ্ছ, x2 ছোট ছোট না, ছোটটা থেকে বড়টা বিয়োগ করতে চাচ্ছ, বাট আবার নেগেটিভ নিবা না, তুমি নিবা কি মডুলাস। তাহলে কি করবা, তাহলে তোমার এত প্যারা নেওয়ার কিছু নাই, তুমি এটাকে লিখতেই পারো, তাহলে এটা x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2, যেহেতু মডুলাসই নিবা। কথাটা বুঝতে পারছো? এই যে আবার দেখো 2 আর 5 আছে, তুমি লিখলা ছোট থেকে বিয়োগ, ছোটটা বিয়োগ বড়টা, আবার মডুলাস, তার মানে মডুলাসের ভেতর -3 পাচ্ছ, আলটিমেটলি এটা 3 হয়ে যাচ্ছে। তো এই 3 তুমি তো ওইভাবেই পেতে পারতা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিই, মডুলাস টডুলাস দিতে হবে না। সেম কাহিনীটা এখানেও করলাম, বুঝতে পারছি যে মডুলাস ছিল x2 মাইনাস x1, এটাকে লিখলাম x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এইটাই জানতাম, এটা নিয়ে তোমরা অনেকে হয়তো বা কনফিউশনে ভুগবা, তাই ভাই লিখলাম, ডাইরেক্ট লেখার আগে এই এক্সাম্পলটা দিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি পাইতে পারি দেখো তো, তাহলে আমরা দেখো তো এই যে এইটা পেলাম, এটা পেলাম, এখন এই দুইটাকে যোগ করব, এই যে এইটা এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, এটা হচ্ছে কি বলতো, মিন ডেভিয়েশন। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং গড় ব্যবধান, কি লেখা যায়, গড় ব্যবধান হচ্ছে এই x1 আর x বার এটা প্লাস x2 প্লাস এটা বার, হ্যাঁ, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো এই যে এইটা ভ্যালুটা আমরা বের করছি, যে x1 মাইনাস x বার, এটা হচ্ছে যে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2, x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 প্লাস এটার ভ্যালুটা দেখো, এটার ভ্যালুটাও এটাই আসছে, x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 আসছে, আর ডিভাইডেড বাই 2। তো এখন তুমি এখানে কি করতে পারো, তুমি চাইলে লসাগু করতে পারো, লসাগু করলে তুমি পাবা কি x1 মাইনাস x2 প্লাস x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো উপরে x1 x2 কয়টা পাবা, দেখো তো দুইটা পাবা, মানে 2x1 আর x2 মাইনাস x2 মানে -2x2 ডিভাইডেড বাই 2। তাহলে উপরে দেখো তো, উপরে তুমি কি করতে পারো, 2 কমন নিতে পারো, তাহলে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2, নিচে 2, বুঝতে পারছো? এখন দেখো যদি ভালো করে লিখি, এই যে এই 2 আর এই 2টা কি যায় বলো তো, কাটাকাটি যায়, কাটাকাটি যে তোমার এমন আসবে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2। এই জিনিসটাকে চেনো, x1 মাইনাস x2 কে তুমি চেনো, তুমি কিন্তু চেনো, তুমি লিখে রাখছো শুরুতেই, x1 মাইনাস x2 হচ্ছে তোমার পরিসর, x1 মাইনাস x2 হচ্ছে কি পরিসর, তার মানে তুমি লিখতে পারতেছো গড় ব্যবধান হচ্ছে কি বলতো, এই হচ্ছে পরিসর ডিভাইডেড বাই 2, শেষ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আচ্ছা এখন দেখো 5 নম্বর প্রশ্ন, যে অবিন্যস্ত উপাত্তের, কার অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যমা আর প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় সূত্র লেখো। তার মানে তোমার কাছে 3টা সূত্র জানতে চাচ্ছে, গড় হতে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান, বাট অবিন্যস্ত ডাটা। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো তো, আমরা লিখবো হচ্ছে গড় ব্যবধান, গড় ব্যবধান
এটাকে আমরা প্রকাশ করি মিন ডেভিয়েশনের মাধ্যমে, বাট প্রথমটা বের করবো গড়ের মাধ্যমে, এর জন্য এভাবে ব্র্যাকেটে এক্স বার লিখে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা উপাদান মানে x1 x2, তো সংক্ষেপে আমরা লিখবো আই দিয়ে। আই থেকে গড়ের ব্যবধান কি নিতে হবে, গড়ের ব্যবধান, ঠিক আছে। এই কারণে এখানে কি দিয়ে দেবো বলতো, মডুলাস। এটা কি করতে হবে বলতো, মডুলাস এর আবার সামেশন করতে হবে i1 থেকে শুরু করে n পর্যন্ত, এটাকে তারপর n দিয়ে ভাগ দেব। এটাই হচ্ছে বলতো আমাদের কি বলতো গড় ব্যবধান, কোনখান থেকে, গাণিতিক গড় হতে, বুঝে গেছে। এই গড় ব্যবধানই আবার বের করা যাবে, দাঁড়াও লিখে নিই, এটা বের করা যাবে মধ্যকের মাধ্যমে। কিসের মাধ্যমে, মধ্যকের মাধ্যমে। তো এখানে বুঝো মধ্যককে আমরা এম এর নিচে ই দিয়ে লিখি, তাই না। তাহলে সেম জিনিসটাই হবে যে প্রত্যেকটা মান হতে আমরা মধ্যকের ব্যবধান নেব, মডুলাস, এটা তারপর যোগ করতে হবে সামেশন, তা i1 থেকে শুরু করে n পর্যন্ত, এরপর n দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে, ঠিক আছে। এরপর এটা কি বলতো, গড় ব্যবধান আমরা আরেকটা বের করতে পারবো প্রচুরকের মাধ্যমে। কিসের মাধ্যমে, প্রচুরকের মাধ্যমে। তো এখানে তো বুঝো এম এর নিচে এম এরকম ও দেওয়া হয়, তাই না। তো এটা আমরা কিভাবে প্রকাশ করব, সেম যে প্রত্যেকটা উপাদান থেকে আমরা প্রচুরকের ব্যবধান নেব, ব্যবধান মানে সামেশন মডুলাস, এরপর এগুলো যোগ করতে হবে, সামেশন করবা কি i1 থেকে শুরু করে n পর্যন্ত ডিভাইডেড বাই n। এই হচ্ছে কি বলতো আমাদের অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যমা, প্রচুরক হতে গড় ব্যবধান। দেখো গড় হতে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান, তাই না। পরের কোশ্চেনটা দেখো, আগেটা ছিল অবিন্যস্ত, এবার হচ্ছে বিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক, প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় সূত্রটা লেখো। তাহলে আমি যদি এখন লিখি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান কি আসবে, বিন্যস্তের ক্ষেত্রে এখানে জাস্ট কি হয় বলতো, গণসংখ্যাটা ঢুকে যাবে, তাই না। এখানে গণসংখ্যাটা কি আসবে, গুণ আকারে চলে আসবে। তো এখন আর বাংলা কথা লিখতেছি না, প্রতীক দিয়ে লিখতেছি যে মিন ডেভিয়েশন ফ্রম এক্স বার। হ্যাঁ, তাহলে কি হবে, আসবে এটা আসবে হচ্ছে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা উপাদান থেকে গড়ের ব্যবধান নিতে হবে, বাট তার আগে ব্যবধানের সাথে সাথে গণসংখ্যা কি করতে হবে বলতো, গুণ করতে হবে, গণসংখ্যাগুলো গুণ করতে হবে। এরপর হচ্ছে কি এটা সামেশন নিতে হবে i1 থেকে শুরু করে n পর্যন্ত, তারপর n দিয়ে ভাগ, বুঝে গেছে। সেম একইভাবে মিন ডেভিয়েশন মধ্যক থেকে আসবে কি বলতো, মধ্যক থেকে আসবে হচ্ছে সেম প্রত্যেকটা উপাদান থেকে মধ্যকের ব্যবধান, হ্যাঁ ব্যবধান, এই যে মডুলাস দিলা, এরপর এখানে গণসংখ্যাটা গুণ হবে, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের এটা সামেশন করতে হবে i1 থেকে শুরু করে n পর্যন্ত, এই n দিয়ে ভাগ। আর লাস্ট হচ্ছে কি বলতো, মিন ডেভিয়েশন হচ্ছে প্রচুরকের মাধ্যমে। সেম যে আমাদের প্রত্যেকটা উপাদান থেকে প্রচুরক ব্যবধান নিতে হবে, মডুলাস দিলা, এরপর হচ্ছে আমাদের গণসংখ্যাটা গুণ হবে, এটা তারপর সামেশন হবে i1 থেকে শুরু করে n পর্যন্ত, এরপর n দ্বারা ভাগ হবে। এই হচ্ছে আমাদের কি দেখো তো, এই যে এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়, মধ্যক আর ওই পেজে তো কি বলতো প্রচুরক হতে আমাদের গড় ব্যবধানের সূত্র। তো এখন হচ্ছে 7 নম্বরটা দেখো, এটা হচ্ছে তোমাদের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। তো আমরা ভেদাঙ্ককে কি দিয়ে প্রকাশ করে থাকি বলতো, ভেদাঙ্ককে হচ্ছে আমরা সিগমা স্কয়ারের মাধ্যমে প্রকাশ করে থাকি। এটা অবিন্যস্ত ডাটা, তার মানে গণসংখ্যাটা আসবে না। আমাদের ভেদাঙ্কের কনসেপ্টটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা উপাদান হতে আমাদের গাণিতিক গড়ের কি করতে হবে বলতো, বর্গের সমষ্টি নিতে হবে। বর্গের সমষ্টি, সমষ্টি বলতে কি বুঝাবে বলতো, সামেশন i1 থেকে শুরু করে n পর্যন্ত, এরপর এটাকে n দিয়ে ভাগ দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের কি বলতো ভেদাঙ্ক। বাট এটা মনে রেখো, এই ভেদাঙ্কটা আমরা বের করছি গাণিতিক গড়ের মাধ্যমে। কিসের মাধ্যমে, গাণিতিক গড়ের মাধ্যমে। এখন তোমার এই যে এই জায়গাটা শেষ, সূত্র লেখা শেষ, কিন্তু অ্যান্সার শেষ। বাকিটা দেখো, তোমার এই যে এই জায়গাটার দিকে তাকাও, হ্যাঁ এই জায়গাটাতে তোমার কি কি হইতে পারতো, তোমার এটা গড়ের বদলে তোমার এমন হইতে পারতো তুমি মধ্যকের মাধ্যমে বের করছো। কিসের মাধ্যমে বের করছো, মধ্যকের মাধ্যমে। তাহলে এটা হয়তো ভেদাঙ্কের সূত্র, হ্যাঁ গাণিতিক গড়ের জায়গায় মধ্যকের মাধ্যমে বের করছো। তোমাদের বইয়ে কিন্তু এরকম অঙ্ক আসছে। তারপর এখানে তোমার হইতে পারতো যে না, বললো যে প্রচুরক থেকে ভেদাঙ্ক বের করো, তার মানে আগে প্রচুরক বের করতে হবে। প্রচুরক বের করার পরে তোমার তাহলে কি করতে হবে, সেম সূত্রটাতেই তোমার এখানে এম এর জায়গায় কি ইউজ করতে হবে বলতো, এম ও। বুঝে গেছে। তাহলে এখানে এম ও হইতে পারে, তারপর এম ই হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। এখানে যেমন দেখো এই আলাদা আলাদা ভাবে সূত্র শিখলা না, এখানে যেমন আলাদা আলাদা ভাবে কি ছিল বলতো, গাণিতিক গড় হতে হচ্ছে
গড় ব্যবধান, মধ্যক থেকে গড় ব্যবধান, তারপর হচ্ছে প্রচুরক থেকে গড় ব্যবধান, এখানেও সেম কাহিনীটা তোমাদের হইতে পারে। তো পরের প্রশ্নটা দেখো 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ভেদাঙ্ক। মাত্রা লিখলে অবিন্যস্ত। তাহলে বলো তো, আমি যদি এখানে লিখি সিগমা স্কোয়ার, বাংলা কথাটা লিখলাম না, এই বাংলাটা লিখলাম না, তাহলে আমরা লিখতে পারি সিগমা স্কোয়ার, তোমরাই গেস করো কি হবে। তাহলে হচ্ছে ওই একটা গণসংখ্যা এখানে চলে আসবে। তাহলে আমরা যদি কনসেপ্ট অনুসারে লিখি যে প্রত্যেকটা উপাদান হতে আমাদের গাণিতিক গড় ব্যবধানের বর্গ নেব, বাট এখানে একটা গণসংখ্যা আসবে, এরপর এটা সামেশন নেব, তাহলে i1 থেকে শুরু করে n পর্যন্ত, এটাকে হচ্ছে আমরা n দ্বারা ভাগ করব। তাহলে এটাই হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়ের ফর্মুলা বা সূত্র। এখানে আবার বলে রাখি, এই জায়গাটাতে কি হইতে পারে বলতো, এই জায়গাটাতে তোমার গাণিতিক গড়ও বসতে পারে, এখানে মধ্যকও আসতে পারে, অথবা প্রচুরকও আসতে পারে। তোমাদের কিন্তু মধ্যক নিয়ে কিন্তু এই টাইপের ম্যাথ আছে তোমাদের বইয়ে। আচ্ছা, তো পরের প্রশ্ন দেখো, ভেদাঙ্ক নির্ণয়ের সহজ সূত্রটা লেখো। ভেদাঙ্কের কিন্তু একটা সহজ সূত্র আছে, এটা কিন্তু আমি তোমাদের প্রমাণ করে দেখাইছিলাম, বইয়ে ছিল, তাও প্রমাণ করে দেখাইছিলাম। কি হবে ভেদাঙ্ক নির্ণয়ের আরেকটা সহজ সূত্র হচ্ছে, এরকম ভাবে মনে রাখতে বলছিলাম যে গড়ের, এভাবে মনে রাখতে বলছিলাম যে বর্গের গড়, এভাবে মনে রাখতে বলছিলাম যে বর্গের গড় মাইনাস গড়ের বর্গ। বর্গের গড় বলতে কি বুঝাচ্ছি, বর্গ, প্রত্যেকটা বর্গ নিবা xi, হ্যাঁ, এই যে বর্গ, এটা সামেশন করো i1 থেকে শুরু করে n পর্যন্ত, এরপর n দিয়ে ভাগ দাও, তাই দেখো যে বর্গের গড় হয়ে গেল মাইনাস, এখন গড় নাও, গড় কিভাবে নিবা, এই xi ডিভাইডেড বাই n, i1 থেকে শুরু করে n পর্যন্ত, এ হচ্ছে হোল স্কয়ার। এটাই হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সহজ সূত্র। বাট কখন বলতো, এটা কখন, এটা অবিন্যস্ত হলে, ঠিক আছে, এটা অবিন্যস্ত হলে, এটা তোমার তো বিন্যস্ত হইতে পারে, তো বিন্যস্ত হলে বলো কি হবে, বিন্যস্ত হলে তাহলে আমাদের ফর্মুলাটা কিভাবে হবে, তখন হচ্ছে সিগমা স্কয়ার যেটা, সেটা আসবে হচ্ছে এখানে একটা গণসংখ্যা খালি ঢুকে যাবে, তাই না, তাহলে হচ্ছে fi xi স্কয়ার ডিভাইডেড বাই n, এই i1 থেকে শুরু করে n পর্যন্ত, মাইনাস সামেশন এই fi xi i1 থেকে শুরু করে n পর্যন্ত ডিভাইডেড বাই n, এটার হোল স্কয়ার। আর এখন পর্যন্ত তুমি যেই কি করলা বলতো, ভেদাঙ্ক বের করলা, এই অবিন্যস্ত, এটাকেই বর্গমূল করে দিবা, ওইটা কি হয়ে যাবে, পরিমিত ব্যবধান। বিন্যস্তের ক্ষেত্রে যে শিখলা, এটাকেই বর্গমূল করে দাও, এটা কি হয়ে যাবে, পরিমিত ব্যবধান। সহজ পদ্ধতিতে এই যে এটা যে করলা অবিন্যস্ত, এটা কি বর্গমূল করে দাও, পরিমিত ব্যবধান, এটাকে বর্গমূল করে দাও, এটা কি হয়ে যাবে, পরিমিত ব্যবধান। তো এখন হচ্ছে দেখো 10 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র লেখো। কার সূত্র, পরিমিত ব্যবধান, কার, অবিন্যস্ত। মাত্র কিন্তু বললাম পরিমিত ব্যবধান কি পাবা, তাহলে হচ্ছে আমরা পরিমিত ব্যবধান কি করব, ভেদাঙ্কটা বের করব, ওইটাকে রুট করে লিখবো, তাই তো। তাহলে আমাকে বলো ভেদাঙ্ক অবিন্যস্ত না, গণসংখ্যাটা আসবে না, তাহলে আমাকে বলো আমরা পরিমিত ব্যবধান সিগমা দিয়ে লিখবো, তাই না। আমাকে ভেদাঙ্কের ফর্মুলাটা একটু ঠান্ডা মাথায় বলো কি হবে, এই xi থেকে গড় কি করব বলো তো, ব্যবধান করব, এরপর বর্গ করব, এরপর এটা কি নেব বলো তো, সামেশন নেব, মানে i1 থেকে শুরু করে n পর্যন্ত, এরপর এটাকে আমরা কি করব বলো তো, n দিয়ে ভাগ করব। এখন এটা তো ভেদাঙ্ক, জাস্ট এটাকে রুট করে দেব, এটাই কি বলতো, পরিমিত ব্যবধান। এখন আমরা আর একটা সহজ পদ্ধতিতে সূত্র লিখতে পারি ভেদাঙ্ককে, কিভাবে, যে পরিমিত ব্যবধান লিখবো বাট ভেদাঙ্কের ফর্মুলাটা লিখবো, ঠিক আছে। কিভাবে লিখবো, যে আমরা ভেদাঙ্ক আমরা আরেকভাবে লিখতে পারি, যে কিভাবে সামেশন এই xi স্কয়ার i1 থেকে শুরু করে n পর্যন্ত, এটাকে n দিয়ে ভাগ করব, মাইনাস সামেশন i1 থেকে শুরু করে n পর্যন্ত এই xi ডিভাইডেড বাই n, এই হচ্ছে হোল স্কয়ার। বুঝে গেছে, এইটাকে হচ্ছে আমরা রুট করে দেব, এই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। এখন পরিমিত ব্যবধান বললে সবসময় ভেদাঙ্ক বের করবো আমরা, তারপর ওইটাকে রুট করে দেবো, ওইটাই পরিমিত ব্যবধান। বাট যদি কখনো স্পেসিফিক ভাবে একটা কথা বলে, কি কথা, যদি আমাদেরকে বলে যে না তুমি এত কিছু জানি না, সংক্ষিপ্ত পদ্ধতিতে অথবা সহজ পদ্ধতিতে, হ্যাঁ, অথবা অনুমিত গড় পদ্ধতিতে লিখে দেখাও, কি কি বলতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতিতে, তারপর বলতে পারে যে সহজ পদ্ধতিতে, ঠিক আছে। আর একটা নাম কি লিখতে পারে, অনুমিত গড় পদ্ধতিতে,
ঠিক আছে, এই টাইপের কথাগুলো তোমাকে বলতে পারে। এই তিনটা কথা যদি বলে, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি হচ্ছে তোমাকে অন্যভাবে সূত্রটা লিখতে হবে। সেটা কি হয়, ওই যে ডি এর মাধ্যমে, অনুমিত গড় পদ্ধতি না এটা। তাহলে তুমি সিগমা লিখবা, পরিমিত ব্যবধানটা হচ্ছে এরকম যে এই সূত্রটা টার্গেট করে লিখবা। তাহলে হবে যে রুট ওভার এটা হবে সামেশন ডি স্কোয়ার বাই এন। এই যে পুরো এক্স এর জায়গায় ডি, এখানে আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত, মাইনাস ওই দেখো এখানে হবে যে সামেশন, এবার হবে ডি বাই এন, আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত, এটার হোল স্কোয়ার। বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমাকে একটা এ ধরতে হয়, এ হচ্ছে তোমাদের অনুমিত গড়। হ্যাঁ, অনুমিত গড়। এখন কথা হচ্ছে ডিটা কিভাবে পাও? এই যে ডি হচ্ছে তোমাদের এই এক্স আই মাইনাস এ, এভাবে হচ্ছে তোমরা কি পাবা বলো তো, ডিটাকে পেয়ে থাকবা। তাহলে হচ্ছে এখন তোমাকে যদি এই জিনিসটা দেয় বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান, সেম জিনিসটা আগেরটার মতনই, এখানে জাস্ট কি গণসংখ্যা ঢুকে যাবে, তাই না? এখানে খালি কি হবে, গণসংখ্যা। এটা লিখে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তুমি একবার লেখো যে তাহলে পরিমিত ব্যবধানটা কি আসবে, সেই ভেদাঙ্কের কনসেপ্ট মনে করবা যে এক্স আই থেকে গাণিতিক গড়ের ব্যবধানের হোল স্কয়ার নেব, গণসংখ্যাটা গুণ হবে, তাহলে হচ্ছে এই আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত হবে, হ্যাঁ, ডিভাইডেড বাই এন। এটুকু লিখলেই হবে না, এটা তো ভেদাঙ্ক হয়ে গেল, এটা হচ্ছে রুট করে দিতে হবে। এই হচ্ছে পরিমিত ব্যবধান। তারপর আরেকটা ফর্মুলা আমরা শিখছি, যেটাকে আমরা বলি সহজ, তাই না? আরেকটা সহজ সূত্র, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রুট ওভারটা দিয়ে নিই আগে। সেটা হচ্ছে আমরা এবার এটা করব যে সামেশন এফ এক্স আই স্কোয়ার, এফ আই এক্স আই স্কোয়ার আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত ডিভাইডেড বাই এন, মাইনাস সামেশন আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। বুঝে গেছে? এই হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে গণসংখ্যাটা ঢুকে গেছে এখানে। এরপর তোমাকে কি বলতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতি, তাই না, বা সহজ পদ্ধতি যেটা, অথবা অনুমিত গড় পদ্ধতি। এই কথাটা বললে খালি আমরা কিভাবে লিখবো বলতো, ওইখানে ডি এর মাধ্যমে লিখবো আমরা। সিগমা ইকুয়ালটা হচ্ছে রুট ওভার কি বলতো, ওই সূত্রটা টার্গেট করো, এটাকে লিখবো হচ্ছে সামেশন এফ ডি স্কোয়ার বাই এন, আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত, মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার, আই 1 থেকে শুরু করে এন পর্যন্ত। এখানে একটু পরিচয়টা কি কি বলতো, এখানে এখানে এখনো শেষ হয় না, এখানে একটা লাস্টে ইনটু কি হয় বলতো, এইচ হয়, ইনটু এইচ হয়। এখানে পরিচয়গুলো কি কি, এখানে হচ্ছে তোমাদের এ তো থাকে হচ্ছে অনুমিত গড়, কি থাকে, অনুমিত গড়। তো তুমি ডি কিভাবে পাবা, ডি পাওয়া হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এটার মাধ্যমে। এখানে এইচটা বিয়োগ যায়, আর মেন সূত্রে এইচটা গুণ আসবে, হ্যাঁ। আর হচ্ছে তোমাদের এখানে এইচ এর পরিচয়টা কি বলতো, শ্রেণী ব্যবধান, এই হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন দেখো 12 নম্বর প্রশ্ন, যে প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান নির্ণয় করো। কি কি? প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান। ভেদাঙ্ক জানলেই তো পরিমিত ব্যবধান হয়ে যায়। তো দেখো আমরা কিন্তু জানি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক, এটা হচ্ছে n স্কয়ার মাইনাস 1/12। তাহলে আমরা প্রথম 20টার জন্য কি লিখবো, তাহলে সুতরাং প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক, হ্যাঁ, এটা কি আসবে বলতো, সিগমা স্কয়ার ইকুয়াল টু আসবে 20টা, তাই না? তাহলে n স্কয়ার মানে 20 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। তো এটা কত আসছে দেখো, এটা আসবে হচ্ছে আমাদের 33.25। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, সুতরাং প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কি আসবে? এটা কি আসবে বলতো, এটা রুট ওভার না, এটা যা আসে আর কি, এটা আসবে 5.77 প্রায়।
বুঝে গেছে? এই হচ্ছে এটার অ্যান্সার। এখন দেখো তোমাকে দুইটা সংখ্যা দেওয়া, এটাই শেষ প্রশ্ন তোমাদের। দুইটা সংখ্যা দেওয়া, দুইটা সংখ্যা কি বলতো, 15 আর 20। বলছে পরিমিত ব্যবধান নির্ণয় করো। দুইটা সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমাকে বলো পরিমিত ব্যবধানটা কি হবে, বলো। দুইটা সংখ্যা দেওয়া থাকলে পরিমিত ব্যবধান কি হবে? পরিমিত ব্যবধানটা হবে জাস্ট ওই দুটো সংখ্যার বিয়োগ হবে, মডুলাস নিবা। কি নিবা? মডুলাস। তো 15 মাইনাস 20 ডিভাইডেড বাই 2। ওই যে ফর্মুলা দেখো মনে পড়ে কিনা, যেরকম ছিল x1 মাইনাস x2 মডুলাস বাই 2, এই হচ্ছে পরিমিত ব্যবধান। তাহলে এটা জানলে কিন্তু উল্টা, আবার এটা জানলে কি ভেদাঙ্ক বের করে নিতে পারবে না। এই দুটা সংখ্যা জানলে পরিমিত ব্যবধানটা সবার আগে বের করবা। অন্য সব ক্ষেত্রে তো ভেদাঙ্ক আগে বের করো, বাট এই জাস্ট দুটো সংখ্যা থাকলে আগে পরিমিত ব্যবধান। ঠিক আছে? কি হবে? বিয়োগ ডিভাইডেড বাই 2, মডুলাস নিবা। তো উপরে দেখো তো কত পাবা, -5 ডিভাইডেড বাই 2, এটাকে তো লিখতে হবে 5/2। তাহলে এটা কত আসে দেখো তো, 2.5, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 2.5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাকে তাহলে আমি বলতে পারতাম যে 15 আর 20 এর ভেদাঙ্ক কত, পরিমিত ব্যবধান পাওয়ার পর এটাকে কি করতা, স্কয়ার করে দিতা, তাহলে সেটাই হয়ে যেত আমাদের ভেদাঙ্ক। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের কিছু কি বলতো, এই সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় প্রশ্ন, এগুলা। তো আমাদের নেক্সট ক্লাসটা হবে রচনামূলক বা দৃশ্যপট নির্ভর প্রশ্নের উপর। ওইগুলোর জন্য আমি আগে থেকে বলে রাখি, তোমাদের বইয়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে না, দেখবা যে একটা দৃশ্যপট দেওয়া, একটা সারণী দেওয়া, তারপর দেখবা যে ক খ কিছু প্রশ্ন আছে, ওইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওইগুলা থেকে দেখবা ডিরেক্ট উঠায়ও দিতে পারে। তো দেখা হবে নেক্সট ক্লাসে দৃশ্যপট অথবা রচনামূলক প্রশ্ন সমাধানের মাধ্যমে।